শেষ করার জন্য আমি যদি 20টা ব্যাখ্যা ব্যবহার করি অর্থ একটাই পাবো না। কারণ ভাই যারা আসলে জামাত বাংলাদেশের সবসময় 3-4 নম্বর দল, যেরকম নাকি আগের বার হতো। আওয়ামী লীগ কী করেছে? জাতীয় পার্টিকে টাইনে আইনে প্রধান বিরোধী দল বানাইছে। হইতে পারছে? ওর তো এটা হওয়ার যোগ্যতাই নাই। তো এখন আপনি এই দলকে নিয়ে আইনে মানাবেন প্রধান বিরোধী দল, হবে নাকি? এটা হবে না, এটাই স্বাভাবিক। আমরা দেশে যারা প্রধান বিরোধী দল থাকবে তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন। এই রাখাতে এই যে দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না, দেশেরও কোনো লাভ হবে না, এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটার কোনো লাভ হবে না। আপনি যতই যুক্তি দেন, জার্মানি নিয়ে আসেন, সুইজারল্যান্ড নিয়ে আসেন, সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই, আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা, আওয়ামী লীগ আর বিএনপি। শেখ হাসিনা খারাপ ছিল, আপনি আমাকে বলেন আওয়ামী লীগ একটা খারাপ দল, আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন। নির্বাহী আদেশ আপনি দিতেই পারেন, নির্বাহী আদেশটা কে সই করছে? আপনি কে ভাই? আপনার কি গ্রহণযোগ্যতা ছিল আমাকে আপনি বলেন? আপনার কি অতীত, আপনার কি বর্তমান? ওই যে আপনার আমল নামা নিয়ে তো এক সচিব, সাবেক সচিব তো বসে আছে, সে তো বলতেছে 8টার নাম আছে, ওই 8টার মধ্যে তো আপনিও আছেন। প্রশ্নটা হলো এটা ওদের আইনগতভাবে আদালতের মাধ্যমে হয়তো হোক, তারপরে আপনি করেন। আচ্ছা আওয়ামী লীগ নৌকা আমাকে থাকবে? আমাকে বলতে দেন, আমাকে শেষ করেন, তারপর আপনি বলেন। আপনি আমাকে বলেন ব্যালট পেপারে কি নৌকা থাকবে? থাকবে না। তা আর আলাপ করে লাভ আছে? ওই আধ্যাত্মিক আলাপ করে লাভ আছে কোনো? ওই সময় আলাপ করেন আপনি, ব্যাকরণ নিয়ে আসেন, অমুক নিয়ে আসেন, তমুক নিয়ে আসেন, ব্যালট পেপারে নৌকা থাকবে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। কারণ আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের স্বার্থ নিয়ে আমার কোনো কথা নাই। আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে তার জন্য আপনি কি রাখলেন? বৈঠাও রাখবেন না, জাহাজও রাখবেন না, তো সে কি করবে? তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন। একটা রাষ্ট্র, একটা সরকার যখন এই ধরনের কাজ করে সেই কাজটাকে আর আপনি যত কিছু বলেন। আমি এটা একটা জবাব দিই, মানে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ যদি মনে করে তার জনসমর্থন আছে, পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে, মানে এক মিনিট, ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে, ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে, ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল। যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দাঁড়াক। আপনি এখন আপনারা একটা কাজ করতে পারেন, রাজনৈতিক দলের একটা কাজ করেন, আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছেন, একটা ঐক্য ছিল না আপনাদের 5ই আগস্ট পর্যন্ত, সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থা আছে, আপনারা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন। আপনারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করেন, ইনক্লুসিভ নির্বাচন করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদী ঐক্য করে তাদেরকে সহায় দেন। না সেটা না, আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না, এই কথা কোথাও নাই। স্বতন্ত্র নির্বাচন আওয়ামী লীগ করবে কেন? দ্যাট ইজ নট আওয়ামী লীগ। না না, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, আপনি সেটা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই, একটা অর্ডার দিচ্ছেন, প্রশাসনিক অর্ডার, সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন। আপনি আওয়ামী লীগের যারা অপরাধী, যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার করেন, বিচারে যান। আপনি ইচ্ছে করলে আরেকটা স্বৈরাচারী আইন করতে পারেন, সেটা আমি আপনাকে বলছি, আপনাদেরকে আরেকটা স্বৈরাচারী আইন করতে, যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না। করেন একটা স্বৈরাচারী আইন, না করবেন, আপনারা করেন, করে আপনি আওয়ামী লীগের সাথে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করেন সবাই মিলে, বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বা জামাতের নেতৃত্বে করেন, বা আওয়ামী লীগ তো দলই না, নির্বাচন কেন করবে? আমি তো সেটা আপনি মনে করেন, কোনো কারণ আমরা ব্যক্তিগত পরাজিত করতে আসবে না, পশ্চিম ইউরোপের উদাহরণ দিয়ে কোনো লাভ নাই। লাভ আছে, ডেমোক্রেসি ওখান থেকে শিখেছি আমরা, ডেমোক্রেসি ওখান থেকে শিখেছি। কিরকম ভৌগোলিক সিচুয়েশনে আছে ওখানকার জিওপলিটিক্যাল সিচুয়েশনটা কি? বাংলাদেশ এখন যে দলের কথা বলেছো আওয়ামী লীগের মতো দেশকে ধ্বংস করে চলে যায় নাই। বাংলাদেশে আপনি এটা করে এফডির সাথে বাংলাদেশ পশ্চিম ইউরোপের মতো নিষিদ্ধ করে আপনি পার পাবেন। এফডি হাসিনার চাইতে আওয়ামী লীগের তুলনায় ফেরেশতা, তারপর ওই দল নিষিদ্ধের আলাপ আসছে। আর হাসিনার মতো একটা আটার মাফিয়া এবং তার একটা সন্ত্রাসী দলকে আমরা পলিটিক্যাল সিস্টেমে রাখতে বলছি। হাসিনা মাফিয়া, কোনো অসুবিধা নাই। দল অ্যাজ এ হোল জাতিসংঘের রিপোর্টে, আমি আপনাকে একটু ফর ইওর কাইন্ড ইনফরমেশন, জাতিসংঘের রিপোর্টে দলকে অ্যাক্সেস করা হয়েছে। জাতিসংঘের রিপোর্টে আরো অনেক কিছু আছে যেটা আপনারা বলেন না, মানে আমাদের বুদ্ধিজীবীদের, আমাদের সুশীল সমাজ, রাজনৈতিক নেতারা জাতিসংঘের পুরো রিপোর্ট ঠিকমতো পড়বেন না, কিছু বলবেন না। আমি পড়েছি ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনি চাইলে আপনার সাথে আমি এটা নিয়ে আলোচনা করতে পারি। এই যে আইসিটি বিচার নিয়ে জাতিসংঘ রিপোর্টে 1500 নিহতের কথা বলা হয়েছে, 1400, আপনি এখন পর্যন্ত 832 জনের তালিকা দিয়েছেন, আপনি 1500 নিহত হয়েছে এটা বলে যাচ্ছেন এক অবল্লায়। এই যে জুলাই ঘোষণা, সেখানে আপনার প্রধান উপদেষ্টা 1000, জাতিসংঘ 1400 বলেছে 15 আগস্ট পর্যন্ত, ফর ইওর কাইন্ড ইনফরমেশন পর্যন্ত। সুতরাং আপনারা এতদিন ধরে বারবার বলছেন যে 1500 মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে, দ্যাট ইজ রং, মিথ্যাচার। তাহলে সেটা বলেন না, সেটা কোনোদিন বলবেন না, এটা বলবেন। তর্কের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্প তার যে ব্যক্তিগত লিঙ্কে সেটা ব্যবহার করে নির্বাচনের সময়, অর্থাৎ নরেন্দ্র মোদীর নির্বাচনের সময় তিনি ব্যক্তিগতভাবে
যতটা সম্ভব তার যে আমেরিকান লবিস্ট গ্রুপ রয়েছে তাদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করেছেন। একইভাবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় নরেন্দ্র মোদী তার যত কানেক্টিভিটি রয়েছে অর্থনৈতিকভাবে, অন্যান্য যে লজিস্টিক সাপোর্টগুলো রয়েছে এগুলো দিয়ে তিনি মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য এবং সহযোগিতা করেছেন। এবং পরবর্তীতে যখন ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন, নরেন্দ্র মোদী ওয়াশিংটনে ছুটে গিয়েছিলেন তার বন্ধুর সঙ্গে দেখা করার জন্যে, এবং দুই বন্ধুর সম্মিলনে একটা নতুন ভারতবর্ষ, এরকম স্বপ্ন যারা দেখেছিলেন তাদের সকলের মুখে এখন রীতিমতো চুনকালি পড়েছে। বাংলাদেশের যে বিষয়টি জনাব ডোনাল্ড ট্রাম্প তিনি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছিলেন। ওই সময়ের যে আলাপ আলোচনায় তিনি সেটা বলেছিলেন। তখন অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন যে শেখ হাসিনার বিষয়ে নরেন্দ্র মোদী যদি কোনো ঝুঁকি নেন বা কোনো মারাত্মক কোনো সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আর বাধা দেবে না। অথবা বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে পলিসি, দিল্লির মাধ্যমে সরাসরি যেটা জো বাইডেন জমানাতে হয়েছিল, সেটা হয়তো আগামীতে আর ওইভাবে চলবে না। তো এরকম বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানের যে সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক এবং এখানে মার্কিন যে স্বার্থ, এই পুরো প্রক্রিয়াটি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ করার পর এটি উল্টে গেছে। উল্টে যাওয়ার প্রথম কারণ হলো ইউক্রেন যুদ্ধ। এই ইউক্রেন যুদ্ধের আগে অপ্রত্যাশিতভাবে ডোনাল্ড ট্রাম্পের উপর একটা প্রেশার আসে, সেটা হলো মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, সেটি বন্ধ হয়ে যায় এবং সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দ্বিতীয়ত, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়ে যায় সেটাও তিনি অত্যন্ত যাকে বলা হয় দ্রুততার সঙ্গে সেটা নিষ্পত্তি করে দেন। কিন্তু এগুলো তার কোনো নির্বাচনী ওয়াদা ছিল না। তার নির্বাচনী ওয়াদা ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধ করা, এবং তিনি বলেছিলেন যে আমি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এখন নানা রকম পরিস্থিতি, প্রেক্ষাপট, ইউরোপের অন্যান্য দেশ, বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলোর যে মনোভাব, এই কারণে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আসলে যেভাবে চাচ্ছিলেন ইউক্রেনকে চাপ দিয়ে এককভাবে অনেকটা আত্মসমর্পণের মতো ঘটনা ঘটিয়ে পুতিনের সাথে একটা সমঝোতা করে তিনি এই নির্বাচনটা না, এখানে যে যুদ্ধটি বন্ধ করবেন, কিন্তু সেটা হচ্ছে না। এবং আপনারা সবাই জানেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি যখন হোয়াইট হাউসে গিয়েছিলেন, সেখানে নজিরবিহীনভাবে তাদের মধ্যে তর্ক বিতর্ক, রীতিমতো ঝগড়াঝাটি হয়েছে, এবং সেখান থেকে তিনি বলতে গেলে না খেয়ে অপমানিত হয়ে চলে এসেছেন জেলেনস্কি, এবং এই ঘটনা ইউরোপে রীতিমতো আগুন ধরিয়ে দেয়। এবং এরপরই জেলেনস্কির সঙ্গে ন্যাটোর যে সম্পর্ক জোরদার হয়, এবং ইউরোপের অনেকগুলো দেশ তারা বলে যে দরকার হলে আমেরিকাকে বাদ দিয়ে আমরা এই যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করব সরাসরি। এরপরে ডোনাল্ড ট্রাম্প তার যে বক্তব্য, সেই বক্তব্য পরিবর্তন করতে বাধ্য হন, এবং তার আরেক বন্ধু মিস্টার ভ্লাদিমির পুতিন, ইতিমধ্যে পুতিনের সঙ্গে তার যে সম্পর্কটা, এটিতেও টানাপোড়েন শুরু হয়ে যায়, এবং ওরই ধারাবাহিকতায় মূলত ভারতের সাথে তার সম্পর্কটা এখন তলানিতে পৌঁছে গেছে। আপনারা জানেন যে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত এবং চীন অন্যতম মিত্র হিসেবে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে এবং তাদেরকে সব রকম অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে। তো চীনকে